প্রার্থী না দেয়া ৬৩ আসনে শরিকদেরই বেশিরভাগ ছাড়ার কথা ভাবছে বিএনপি। আস্থা রাখতে চায় শরিক দলগুলো। সপ্তাহ খানেকের মধ্যেই চূড়ান্ত হতে পারে আসন সমঝোতার আলোচনা। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির। বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামায়াত, আগে গণভোটের দাবি। নির্বাচনের সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে কাজ করবেন ১ লাখ সদস্য। দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে পড়ে আছে ১২,৫০০ মেট্রিক টন পণ্য। খোলা আকাশের নিচে রাখায় নষ্ট হচ্ছে গুণগত মান। রাসায়নিক থাকায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি। ভোরের সময় সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। আরেক নেতা নজরুল ইসলাম খান দলের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদীবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খসরু। দরজা তো সবার জন্য খোলা। আমাদের সাথে অ্যালাইন ৪২টা দল আছে। এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায়, সবার জন্য উন্মুক্ত। আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করতে চাই। পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল, সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এজেড-এম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন তারা। বঞ্চিতদের সামাল দেওয়ার পাশাপাশি প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। বিএনপির সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকেই ধানের শীষের প্রচারণা তুঙ্গে। দলীয় সিদ্ধান্তের চাপা উত্তেজনা শেষে পুরোদমে মাঠে প্রার্থীসহ নেতাকর্মীরা। এবার প্রার্থী তালিকায় নবীন প্রবীণের মিশেল। দলীয় নেতাদের এমন পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে মনোনয়ন বিশ্লেষণে। সম্ভাব্য ২৩৬ প্রার্থীর মধ্যে এবার ৮৫ জনই প্রথমবার লড়বেন নির্বাচনের মাঠে, যার অন্যতম স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত ১০ নারী প্রার্থীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। মনোনয়নে ঠাঁই পেয়েছেন গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা। দলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে বিএনপি। যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। আমরা যেমন কর্মী হিসাবে দলের ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই, সেম তারাও যদি আমাদের প্রতি কোনো কন্দল না করে।
আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষক। অভিজ্ঞতা, তারুণ্য, আর্থিক সক্ষমতা সবকিছু মিলায় তুলনামূলকভাবে ব্যবসায়ী কম, তো যদি সেটা হয় ভালো। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্লেষকের পরামর্শ, জয়ের জন্য বিএনপিকে মনোযোগ দিতে হবে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে। তরুণদের মধ্যে পরিবর্তনটা উপলব্ধি করে তাদেরকে আকৃষ্ট করার মতো কর্মসূচি যুক্ত করতে হবে। পার্টির বিভিন্ন লেভেলের পলিসিগুলোকে তুলনামূলকভাবে আগে থেকে লিবারেল করেছে, এটারও একটা ফলাফল তারা পাবে। অঘোষিত 63টি সহ খুব শিগগিরই দল ও জোট মিলে 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে বিএনপি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ জন্মস্থান দিনাজপুর 3 সদর আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন। এ খবরে আনন্দে ভাসছে দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। প্রতিদিনই আনন্দ মিছিল করছেন তারা। খালেদা জিয়া সংসদ সদস্য হলে এলাকার উন্নয়নের নবদিগন্তের সূচনা হবে আশা ভোটারদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিবুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরে জন্ম ও শৈশবে বেড়ে ওঠা হলেও জাতীয় নির্বাচনে কখনো প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারই প্রথমবার এই জনপদে ভোটের লড়াইয়ে নামছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে দিনাজপুর 3 একটি। প্রার্থিতা ঘোষণার আগে এই আসনে 4 জন প্রচারণা চালিয়ে আসছিলেন। খালেদা জিয়ার নাম ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়। খুশির জোয়ারে ভাসছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমাদের কন্যা বলি, আমাদের সন্তান বলি, আমাদের মা বলি, দিনাজপুরের কন্যা, দিনাজপুর থেকে উনি যেন নির্বাচন করেন। তিনি এখান থেকে নমিনেশন পেয়ে আমাদেরকে উনি গর্বিত করেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। তৃণমূল পর্যায় থেকে আমরা প্রতিটা বাড়ি এবং সবার কাছে পৌঁছাতে পারি এবং খালেদা জিয়ার সালামটুকু দিতে পারি। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার ঘোষণা দলটির নেতাদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ওনারা চেষ্টা করবেন। দলীয় নেত্রীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের। সময় সংবাদ, দিনাজপুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে খুলনার 6টি আসনের মধ্যে 5টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খুলনার 2 আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে পুনরায় মনোনয়ন দিয়ে পুরনো ভারসাম্যে ফিরেছে দলটি। অন্যদিকে খুলনার 6 আসনে চমক হিসেবে উঠে এসেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। মনোনয়ন ঘোষণার পর থেকে প্রার্থীতা নেমে পড়েছে নির্বাচন মাঠে, বাট তাদের কণ্ঠে ঐক্য আর জয়ের প্রত্যয়ে এমন মুখ্য বার্তা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 2 দশকেরও বেশি সময় ধরে খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবশেষ 4 বছর ছিলেন না কোনো দলীয় পদে। তবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা 2 আসনে দলের আস্থা তার উপরেই। তার মনোনয়নে সমীকরণই বদলে যাচ্ছে খুলনা বিএনপির। দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মনোনয়ন কেন্দ্রিক, দলের নেতৃত্ব কেন্দ্রিক যে 2টি প্রতিযোগিতা ছিল সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে। মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। খুলনা 4 আসনে গণসংযোগ ও সমাবেশ করেছেন আজিজুল বাড়ি হেলাল। নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে সবচেয়ে বড় চমক খুলনা 6 আসনের মনিরুল হাসান বাপ্পি। আলোচনার বাইরে থাকা এই তরুণ নেতা সম্প্রতি পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব। এর একদিনের মধ্যেই দলীয় মনোনয়নও পান তিনি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ রক্ষা করা। আমরা বলেছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশ রক্ষার চ্যালেঞ্জকে বিএনপিকে নিতে হবে। সেই চ্যালেঞ্জটা যদি বিএনপিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। পার্টি অনেক বিষয় নিয়ে চিন্তা করেছে। দল যখন চিন্তা করেছে যে আমাকে দিয়েই সবার মধ্যে একটা ঐক্য তৈরি করা সম্ভব, সেটাও কিন্তু দলের নমিনেশনের বিষয়ে একটা পয়েন্ট ছিল। আগামী দিন থেকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাআল্লাহ নেমে যাব। খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 5-এ আলী আসগর নবী মনোনয়ন পেয়েছেন। খুলনা 1 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
প্রার্থী না দেয়া ৬৩ আসনের মধ্যে যুগপৎ আন্দোলনে শরিকদেরই বেশিরভাগ আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি। দলটির শীর্ষ এক নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা শেষে আসবে চূড়ান্ত ঘোষণা। এদিকে বিএনপির উপর আস্থা রাখতে চায় উল্লেখ করে শরিক দলগুলো বলছে, সপ্তাহখানেকের মধ্যে আসন সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা চূড়ান্ত হতে পারে। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বগুড়ার সাদ বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, আর এতে বাড়তি চমক যুক্ত করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের সঙ্গীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬৩ আসন ফাঁকা রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোকে বিবেচনা করার কথা ভাবছে বিএনপি, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬-এ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বগুড়া ২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য বরাদ্দ রাখার কথা ভাবছে বিএনপি। এছাড়াও গণ অধিকার পরিষদ, গণফোরাম, এলডিপি, এনডিএম সহ বেশ কয়েকটি দলের জন্য আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে দল। কিছু আসন অবশ্যই রাখা হয়েছে আমাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য, সেগুলো অ্যাডজাস্টমেন্ট হবে, এখনো আলোচনা চলছে। শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর্যন্ত ফাইনাল লিস্টটা বোঝা যাবে না। এদিকে সপ্তাহখানেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে প্রাথমিক আলাপ শুরু হয়েছে উল্লেখ করে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমার মনে হয় যে আমরা হয়তো ১০-১১ জন নিয়ে হয়তো আমরা আলোচনা করব, যে এক সপ্তাহের মধ্যে হয়তো ব্যাপারে আমরা মোটামুটি একটা বোঝাপড়ার জায়গাটা আমি আশা করি যে আমরা আসতে পারবো। বিএনপির দিক থেকে আমার মনে হয় যে তাদের আন্তরিকতা রয়েছে। আসন সমঝোতার বাইরেও কিছু জায়গায় আলাদা প্রার্থী রাখার আভাস দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমাদের দিক থেকে আমরা যে সমস্ত জায়গায় নির্বাচনের জন্য জরুরি মনে করি, সেই সব জায়গাগুলোতে আমরা আমাদের প্রস্তাব রাখবো। যতটুকু সমঝোতা সম্ভব সেখানে একটা হতে পারে, আবার কিছু কিছু জায়গায় ওপেন থাকতে পারে, অর্থাৎ সেখানে সব দলেরই প্রার্থিতা থাকবে। নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আসন বন্টনের দর কষাকষি চললেও মনোনয়ন জমা দেওয়ার আগেই দেয়া হবে চূড়ান্ত ঘোষণা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশ কয়েকটি আসনে আজও বিক্ষোভ করেছেন বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। চাঁদপুর ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এম এ হান্নানের অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বুধবার সকাল থেকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন তারা। অবৈধ একটা লোককে মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। এ আসনে ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা চট্টগ্রাম রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কুমিল্লা ১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা ৬ আসনের হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলমকে সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার কর্মী সমর্থকরা। মাদারীপুর ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা। রংপুর ৩ আসনে রিটা রহমানকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী সমর্থকরা। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি সদ্য ঘোষিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির পদ বঞ্চিতরা। ওই সড়ক দিয়ে যাওয়ার পথে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন তারা। মিরন আহমেদ, সময় সংবাদ।
মেহেরপুর ১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশ নেতাকর্মীরা। বুধবার রাতে শহরের বড় বাজারে দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেহেরপুর ১ আসনের মনোনয়ন দলীয় জনমতের পরিপন্থী। অবিলম্বে ওই মনোনয়নের বাতিলের দাবি জানান তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জোট নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। বলেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীর ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামাতের নেতাকর্মীরা। বুধবার সকাল ৮টা ১০ বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোটে নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়ব। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এদিন বিকেলে নির্বাচন কমিশনে যান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই দিনে ভোট মানে হচ্ছে ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। ইলেকশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে আমি মনে হয় বাস্তব না। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনেই আমাদের লক্ষ্য। 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। যেমন জুলাই সনদের বিষয়টা আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরের সময় আরও থাকছে। বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনের অবশেষে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। 21টি বেসরকারি অফ ডক মালিকদের সংগঠনকেও তলব।
সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলেও অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করানোর আলোচনা চলছে বলে জানান এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি দলের নেতারা। গণভোট নিয়ে দেশের রাজনীতিতে অচলাবস্থা, ভিন্ন ভিন্ন মেরুতে দলগুলো। এ বিষয়ে সমঝোতায় আসতে সময় বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলোর উপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বুধবার গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনায় বসে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিতে বিএনপি মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। রাজনৈতিক অঙ্গনে বিভাজনের অভিযোগ তুলে নেতারা বলেন, বিএনপি জামাতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করাতেই এই আলোচনা। ভিন্ন মতকে যতটা ঐকমত্যে আনা যায় সেটাই সফলতা। দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়, তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসে আমরা একটি ন্যূনতম ঐকমত্যের জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলে জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। পর্যায়ক্রমে বিএনপি এবং জামাতের সঙ্গেও আলোচনা হবে বলে জানাই গণতন্ত্র মঞ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। সেনা সদরে ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরেই ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত 15 মাস যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় 15 জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে, এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দুষ্কৃতিকারীদের যে কোনো কর্মসূচি প্রতিহতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর।
এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে, দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। একীকরণ প্রক্রিয়ায় 5 ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। 5 ব্যাংকে বসেছেন নতুন প্রশাসক। বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, মার্জার হলে প্রথম দিন থেকে চলতি হারে মুনাফা পাবেন গ্রাহকরা। আপাতত সরকারি ব্যাংক হিসেবে চলবে কার্যক্রম, কারো চাকরি যাবে না বলেও আশ্বস্ত করলেন গভর্নর। বিগত 16 মাসের বিভিন্ন সময়ে দায়িত্ব নেয়া শরিয়াভিত্তিক 5 দুর্বল ব্যাংকের চেয়ারম্যান এমডিরা শেষবার আসেন বাংলাদেশ ব্যাংকে। গভর্নরের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিলুপ্ত করা হচ্ছে এসব ব্যাংকের পর্ষদ। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বসছে নবনিযুক্ত 5 প্রশাসক। ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় তাদের গত 16 মাসে পর্ষদগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানান গভর্নর। অনেক বড় বিপর্যয় হতেও পারত, সেটা থেকে যে এই বোর্ডগুলো, বাংলাদেশ ব্যাংক নিয়োজিত বোর্ডগুলো যে সার্ভিসটা দিয়েছে এটাকে রেকগনাইজ করেছেন। রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে এই 5টি ব্যাংকের 5টি বোর্ড দায়িত্ব পালন করেছে, তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। এটা শেয়ার হোল্ডারদের, কারো শেয়ার স্পন্সর, ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না, শেয়ার উইল বি জিরো। 75 লাখ আমানতকারীর জমা 1,42,000 কোটি টাকার বিপরীতে এসব ব্যাংকে আছে 1,93,000 কোটি টাকা, যার মধ্যে 1,47,000 কোটি টাকাই খেলাপি। বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আজ থেকে সরকারের দায়িত্বে এসব ব্যাংক। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে। গভর্নর জানান, এলসি ও রেমিটেন্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা, তবে সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। এস আলম সহ যারা ব্যাংক খাত ধ্বংসে অপকর্ম করেছে তারা আর কখনো ফিরতে পারবে না। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বাড়ার পর আবারও কমেছে অক্টোবরে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। এ সময়ে খাদ্য কমলেও বেড়েছে শিক্ষা, চিকিৎসার মতো খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। গেল 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থ বছরে গড় মূল্যস্ফীতি থেকেছে 10% ওপরে, যদিও চলতি অর্থ বছরে ওঠানামার মধ্যে তা রয়েছে 8% ঘরেই। ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। IMF এর এমন মন্তব্যের 3 দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর গত বছর একই সময়ে এই হার ছিল 10.87%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.08%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল 7.64%। 2024 সালের একই সময়ে ছিল 12.66%। সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 8.98% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে 9.13%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। BBS এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.01%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.02%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারীর সব পক্ষের সঙ্গে উপদেষ্টার বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠক বিগডাকে তলব করেছে মন্ত্রণালয়। সাক্ষাৎ ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন,
আপনি বলবেন আমাকে 20% বাড়তে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান, দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলো, প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। ট্যারিফের অংশ হিসেবে গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে এক প্রকার বন্দর অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকেরা। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগডেকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বছরে অন্তত 2.5 লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। আবার সে পণ্য ওঠানামার মাধ্যমে 21টি অফডকের লাভ 1000 কোটি টাকা। তারপরও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তুষ্ট রয়েছে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিগডেকে মন্ত্রণালয়ে তলব করাই অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। একটা LCL কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। সুন্দরবনের ভারসাম্য রক্ষায় দেয়া হয়েছে 20 বছর মেয়াদী মাস্টার প্ল্যান। গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল। সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য। ভারতীয় ভিসা প্রদানের নানা শর্ত এখনও বহাল থাকায় ভ্রমণ ও বাণিজ্য খাতে ক্ষতি বাড়ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর প্যাসেঞ্জার টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বাভাবিক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাতায়াত এবং 200 থেকে 300 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হতো। তবে আমরা লক্ষ্য করেছি গত বছরের 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের পর সরকার পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যাওয়ার পর একের পর এক ভারত সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যে ভ্রমণ খাত এবং বাণিজ্য খাতে নানান শর্ত আরোপ করে, এবং এই শর্ত আরোপের কারণে কিন্তু বর্তমানে ভ্রমণ এবং বাণিজ্য খাতে যে সেখানে কিন্তু বড় ধরনের নানান প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের যে তথ্য বলছে, সর্বশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে 1003 জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে, এবং বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 271 ট্রাক এবং রপ্তানি হয়েছিল 31 ট্রাক। বর্তমান এই পরিস্থিতির কারণ হচ্ছে যেটা ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে ভারতের যে বাণিজ্য খাতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পরিমাণ কমে গেছে। ফলে কিন্তু যে
এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা বলছেন সামনের বছর যে রাজস্ব হয় সেখানে কিন্তু বড় ধরনের ধাক্কা খেতে পারে। একইভাবে যে পাসপোর্ট যাত্রী কমে যাওয়ার কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভ্রমণ খাতে যে সরকারের রাজস্ব হয় সেখানেও কিন্তু বড় ধরনের ধাক্কা লেগেছে। গত অর্থ বছরে প্রায় 9 লাখ পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছিল এবং এই ক্ষেত্রে কিন্তু 90 কোটি টাকা যে ভ্রমণ খাতে রাজস্ব সেটি কিন্তু কমছিল। বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যারা যাতায়াত করে তারা সাধারণত চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে যায়। তবে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বর্তমানে ভিসা প্রাপ্তি একেবারে সীমিত এবং সীমিত হওয়ার কারণে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে। আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি স্বাভাবিক সময় কিন্তু এই স্থানটিতে সব সময় কিন্তু কমপক্ষে 6 থেকে 7 হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার অপেক্ষায় কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেন। তবে এখন মাত্র সেই যাত্রীর সংখ্যা সর্বোচ্চ 200 থেকে 300 জন হবে আপনি দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত সেটি কিন্তু একেবারে কমে গেছে। ভারত এবং বাংলাদেশ এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভারত স্বাভাবিক ভিসা যেটি প্রদান সেটি বন্ধ রাখলেও কিন্তু দিন দিন কিন্তু এখানে যে ভিসা ফি অর্থাৎ ভিসা গ্রহণের আগে যে দূতাবাসের ফি ছিল সেটি কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে 840 টাকা ছিল, এখন সেটি 1500 টাকা করা হয়েছে। সাধারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা আমাদেরকে বলছেন যে এখন যেহেতু দেশের পরিস্থিতি 5 আগস্টের তুলনায় অনেক স্বাভাবিক, সেহেতু ভারত সরকার ভিসা যেটি দেয়া সেটি স্বাভাবিক করবেন এবং মানুষের যাতায়াতের সুযোগ সুবিধা দেবেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা প্রদানের নানান জটিলতা থাকলেও কিন্তু যারা ভারতীয় পাসপোর্ট যাত্রী তারা কিন্তু স্বাভাবিকভাবে আসা যাওয়া করছেন এবং প্রথম থেকেই তাদের ভিসা প্রাপ্তিতে কোনো অসুবিধা হচ্ছে না বলে কিন্তু যারা ভারতীয় দর্শনার্থী বাংলাদেশে এসছেন এবং যাতায়াত করছেন তারা আমাদেরকে বলেছেন। এই বেনাপোল স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পাসপোর্ট যাত্রী কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে এবং এই বড় একটি অংশ রয়েছে যারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের কাজে কিন্তু ভারতে যাতায়াত করতো। তবে এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু ভ্রমণ খাতে যেমন নানান বিরূপ প্রভাব পড়েছে তেমনি কিন্তু একই অবস্থা দেখা গেছে বাণিজ্য খাতে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে ভারতের নানান নিষেধাজ্ঞার কারণে যে বাণিজ্য এবং ভ্রমণ খাতে নানান প্রতিবন্ধকতায় যাত্রী যাতায়াত যেমন কমেছে তেমনি আমদানি রপ্তানি কমেছে তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে। বেনাপোল বন্দরে বছরের পর বছর পড়ে আছে 12,559 মেট্রিক টন পণ্য। খোলা আকাশের নিচে রাখায় নষ্ট হচ্ছে গুণগত মান, হচ্ছে চুরিও। এসব পণ্যের মধ্যে রয়েছে 3,250 মেট্রিক টন বিপজ্জনক রাসায়নিক। এতে জায়গা সংকটের পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। 15 বছরের বেশি সময় ধরে বেনাপোল বন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক গাড়ি। 30 দিনের মধ্যে পণ্য খালাস না করলে নিলামে তোলার বিধান থাকলেও সেটি করেনি বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এমন নিলামের তালিকায় পণ্যের পরিমাণ 12,659 মেট্রিক টন। এর মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে মেয়াদোত্তীর্ণ বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। এসব পণ্যের কারণে তৈরি হয়েছে জায়গা সংকট। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রাসায়নিক পণ্য পরিত্যক্ত অবস্থায় থাকায় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। গত 10 বছরে বেনাপোল বন্দরে ছোট বড় 7টি অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই বন্দরের বিভিন্ন গোডাউনে ঝুঁকিপূর্ণ মালামাল কেমিক্যাল পড়ে থাকার আমাদের মালগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আমাদের প্রত্যেক মাসে অনেক গাড়ি ঢোকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে আমাদের গাড়ি লোড হয়, লোডের অনেক সমস্যা হয়। বেনাপোল বন্দর দিয়ে নিরাপদে বাণিজ্য পরিচালনার স্বার্থে ঝুঁকিপূর্ণ এসব পণ্য অপসারণ এবং রাসায়নিক ও কেমিক্যাল সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে C&F এজেন্টরা। এই সমস্ত পণ্যগুলো যাতে দ্রুত বন্দরের ওই সমস্ত শেড থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। বন্দরের জায়গা সংকুলন হচ্ছে না, একই সাথে এটি সৌন্দর্য নষ্ট করছে, নিরাপত্তা বিঘ্ন করছে। এগুলো দ্রুত অকশনে দিয়ে আমাদের সরকার যেমন রাজস্ব আহরণ করবে তেমন আমাদের নতুন বন্দরের জায়গাও সৃষ্টি হবে। বেনাপোল বন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন, কিন্তু এখানে সব সময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের অধিক। সময় সংবাদ, বেনাপোল। দীর্ঘ 5 বছর 7 মাসেও শেষ হয়নি মোংলা বন্দর চ্যানেল ইনার বার ড্রেজিং এর কাজ। 3 ধাপে ব্যয় হয়েছে
198,54,00,000 টাকা বেড়ে ঠেকেছে 992 কোটিতে। অথচ খনন হয়েছে মাত্র 73%। যদিও চলতি অর্থবছরেই কাজ শেষ হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মোংলা বন্দরে ইনারবার চ্যানেলের বর্তমান গভীরতা 5.5 মিটারের কম। এতে জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ 7 থেকে 7.5 মিটার ড্রাফটের জাহাজ জেটিতে আসতে পারে। জেটিতে যেন সবসময় 9.5 থেকে 10 মিটার গভীরতার জাহাজ আসতে পারে, সেজন্য চ্যানেল ড্রেজিংয়ে ইনারবার নামে একটি প্রকল্প নেয় সরকার। 793,72,80,000 টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন হয় 2021 সালের 13 মার্চ। 10 এপ্রিল শুরু হয় ড্রেজিং। শেষ হওয়ার কথা ছিল পরের বছর 30 জুন। কিন্তু নদী পুনরায় ভরাট হওয়া ও বালু ডাম্পিংয়ের জায়গা না থাকায় 2022 সালের শেষের দিকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর 3 দফায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 992,27,00,000 টাকায়। 2023 সালের এপ্রিলে আবার কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। 21 সালে শুরু করে 22 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন 25 সাল এখনো পর্যন্ত ড্রেজিংটা শেষ হয় নাই। মেইনটেনেন্স ড্রেজিং চালু থাকলে মোংলা বন্দরের ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। জিডিবি এখান থেকেই অনেক সহায়তা করবে বাংলাদেশ সরকারকে। প্রকল্প পরিচালক জানান 5 বছর 7 মাসে কাজ শেষ করতে পেরেছেন মাত্র 73%। ড্রেজিং এর যে অতিরিক্ত সিলটেশনের বিষয় ছিল, সেই দুইটা বিষয়কে আমরা মিটিগেট করার জন্য আমাদের একটা কারিগরি কমিটি করা হয়। এখন আমরা যেভাবে প্রকল্পটা ডিজাইন করা হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করি যে গতিতে কাজ চলমান, তাতে আমরা 30 জুন 2026-এর ভিতর প্রকল্পটা শেষ করতে পারবো। কর্তৃপক্ষ বলছে প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরে জাহাজে চলাচল 20% বাড়বে, যাতে বাড়বে রাজস্ব আদায়। প্রকল্পটি বাস্তবায়নের পর অতিরিক্ত 100 জাহাজ আসতে পারবে এবং এতে আমরা অনুমান করছি যে 241 কোটি টাকার মতন আমরা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবো। বন্দরের ইনারবার প্রকল্পে ড্রেজিংয়ের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান JHCC ও CCECC। সময় সংবাদ, মোংলা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সকল স্থাপনায় ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্য করলে দেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও। একই আদেশ জারি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলেও। এড়িয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কেই জানেন না অনেকে। প্রকাশ্যে নয়, ধূমপান করা যাবে না পাবলিক প্লেসে। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশে ধূমপান নিষিদ্ধ না হলেও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে। কিন্তু হরহামেশা এই আইন ভাঙলেও যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হুটহাট আদেশ জারি করে দায় সারার অভিযোগ আছে। গত 27 সেপ্টেম্বর এমনই এক আদেশ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, যেখানে বলা হয়েছে ডিএমপি সকল অফিস, থানা, ফাঁড়ি ও পুলিশ লাইন্সের প্রাঙ্গণ, অফিস কক্ষ, করিডোর, ওয়াশরুম, সিঁড়ি বা ভবনের অভ্যন্তরে ধূমপান করা যাবে না। বাহিনীর কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবে না। আদেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে আদেশটি স্বাক্ষর করা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রৌফের সাথে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি। আদেশে সকল ইউনিট প্রধানদের নির্দেশনা স্ব ইউনিটে কার্যকরের নির্দেশ দেয়া থাকলেও অনেকে এখনো জানেন না এমন আদেশ। অনেকে আবার না জানলেও কমিশনার নির্দেশ দিয়েছে বলে মানতে হবে বলে জানান। সিগারেট কার আদেশ? এটা আমি দেখি না। এটা তো আমি তো পাই না। যেহেতু কমিশনার তার আদেশ দিয়েছেন, এটা আদেশ পালন হবে। পালন করবে না কেন? সরকারি আদেশ। যদিও আদেশ জারির পরও ডিএমপির বিভিন্ন স্থাপনাতে দেখা গেছে ধূমপানের দৃশ্য, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ডিএমপির মুখপাত্র জানান, কোনো অস্বস্তি ছাড়া সুন্দর ও স্বাচ্ছন্দ্যে যাতে নগরবাসী সেবা নিতে পারে, সেজন্য এমন নির্দেশ দেয়া হয়েছে। সুন্দর এবং একটা স্বাচ্ছন্দ্যে মানুষ যেন সেবা নিতে আসতে পারে। পূর্ব থেকে প্রচলিত যে বিষয়টা, সেটা আসলে নতুন করে জাস্ট লিখিতভাবে বলা হয়েছে, সবাই যেন এই বিষয়ে সচেতন থাকে। একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অথচ আইনে পাবলিক প্লেসে নিষিদ্ধের কথা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা যদি না খাই, তারপরে কিন্তু এটা আমাদের জন্য আর কি ক্ষতিকর। সিগারেট খাওয়ার যে একটা ব্যাপার, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতার
ব্যাপার। যারা সিগারেট খায় তাদের জন্য একটা পরিবেশ তৈরি করা উচিত। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর অবশ্য হল প্রভোস্ট জানিয়েছেন, জরিমানা বা শাস্তির জন্য নয়, অধূমপায়ীদের সামনে ধূমপানে নিরুৎসাহিত করতেই এই নির্দেশনা। যারা অধূমপায়ী তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, আর যারা এটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হতে পারে তাদের রুমে, যদি রুমমেটদের কোনো প্রবলেম না হয়। এদিকে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার সভাপতি বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন নিয়েও ধূম্রজাল আছে, এটাকে অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না। প্রকাশ্যে নয়, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অনেকে বলে প্রকাশ্যে ধূমপান নিষেধ, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। প্রকাশ্যে ধূমপান নিষেধ কোনো আইনে লেখা নেই, যেটা আছে সেটা তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এখন পাবলিক প্লেস কি? পাবলিক প্লেস হচ্ছে আপনার শপিং মল, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি। আদেশ জারি করে নয়, ধূমপায়ীদের সচেতনতাই পারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে, বলছেন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 কিলোমিটার কাঁচা সড়ক, কোথাও কাদা, কোথাও গর্ত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর এলাকার এ সড়কের কারণে ভোগান্তিতে আশপাশের অন্তত 8 গ্রামের মানুষ। এলজিডি বলছে, সড়কটি পাকাকরণে এরই মধ্যে ডিপিপি তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে জমা দেওয়া হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কাঁচা সড়কে কোথাও উঁচু, কোথাও নিচু, খানাখন্দে ভরা বেশিরভাগ অংশ। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে কাদা ও জলবদ্ধতা। নির্মাণের পর দীর্ঘ 2 দশকেও পাকা করা হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের সড়ক। 3 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বর্তমানে বেহাল দশা। নাজুক অবস্থার কারণে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এলাকাবাসী বলছেন, বারবার বিভিন্ন মহলে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও কেউ ব্যবস্থা নেয়নি। 2012 সালে এটা হেরিংবোন হয়েছে, কিন্তু তারপর থেকে রাস্তার কোনো তদবির নেই। আমাদের এই রাস্তাটা এত খারাপ, যার কারণে আমাদের পোড়াপাড়া আমাদের ব্যাক আসতে আমাদের প্রায় 6-7 কিলো রাস্তা আমাদের ব্যাক আসতে হয়। বই খাতা ভিজে যায় পানিতে, আমরা পড়ে যাই। এলজিডি বলছে, সড়কটি পাকাকরণে এরই মধ্যে ডিপিপি তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে জমা দেওয়া হয়েছে। আগামীতে এটা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করার জন্য আমি অলরেডি যশোর প্রজেক্টে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য আমি তালিকাভুক্ত করে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছে। হানিপুর গ্রামের সড়কটি প্রতিদিন আশপাশের অন্তত 8টি গ্রামের মানুষ ব্যবহার করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। শীত সামনে রেখে খেজুরের রস সংগ্রহ এবং গুড় সংরক্ষণের জন্য মাটির ভাঁড় তৈরিতে একসময় জমজমাট থাকতো গ্রাম বাংলার কুমার বাড়িগুলো। তবে মৃৎশিল্পে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধিসহ নানা কারণে এখন বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই পেশা। চুয়াডাঙ্গায় একসময় শত শত থাকলেও এখন টিকে আছে মাত্র 21টি কুমার পরিবার। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর। এখানকার কুমাররা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে তৈরি করেন মাটির ভাঁড়। শীতকালকে সামনে রেখে ভাঁড় তৈরির ব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। জেলায় খেজুর গাছ রয়েছে 2.5 লাখের অধিক। এসব গাছ থেকে রস সংগ্রহ এবং তৈরি করা গুড় সংরক্ষণের জন্য প্রয়োজন হয় প্রায় 80,000 ভাঁড়। এছাড়া জেলার বাইরেও সরবরাহ করা হয় এইসব ভাঁড়। আকার ও ধরন ভেদে প্রতিটি বিক্রি হয় 25 থেকে 35 টাকায়। মাটি এনে ভিজিয়ে কাদা করে মেশিন দিয়ে ছাইনে আমরা ভাঁড় বানাই। বাপ ঠাকুর দাদা করে গিয়েছে, আমরা করছি, কিন্তু এতে আমরা লাভবান হতে পারি, পেটের দায়িত্ব আমাদের করতে হয়। তবে মাটির কাজে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা সহ নানা কারণে অনেকটাই বিলুপ্তির পথে মৃৎশিল্প। এরই মধ্যে কুমারদের একটি বড় অংশ পরিবর্তন করছেন পেশা। ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক আছে। জীবননগরে একসময় শত শত পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র 21টি পরিবার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পার্বত্য জেলা বান্দরবনে সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষে চলছে মিনি ম্যারাথন। জেলা পুলিশের এই আয়োজনে অংশ নিয়েছেন শতাধিক দৌড়বিদ। বিস্তারিত জানাতে বান্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এনে জাকির।
বান্দরবানে শুরু হয়েছে সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা। বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী। কিশোর এবং কিশোরী, নারী পুরুষ দুই গ্রুপে কিন্তু এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠিক একটু আগেই কিন্তু স্থানীয় ঈদগাহ মাঠে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসব চলবে কিন্তু দুদিন ব্যাপী। সেই উপলক্ষে আজকে প্রথম দিন এই ম্যারাথন প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি মেয়েদের ম্যারাথন চলছে এখন। পুরুষ, কিশোর এবং কিশোরী দুই গ্রুপে নারী পুরুষের এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিনি ম্যারাথন প্রতিযোগিতা স্থানীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে এই ম্যারাথন প্রতিযোগিতা কালাঘাটা হয়ে, বড়ুয়ার ট্যাক হয়ে, রোয়াংছড়ি বাস স্টেশন হয়ে বালাঘাটা পুলিশ লাইনসে গিয়ে মূলত শেষ হবে 10 কিলোমিটারের এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা। মূলত জেলা পুলিশের উদ্যোগে দুদিন ব্যাপী সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। তো আমরা দেখেছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে যে আনন্দ, যে ম্যারাথনে অংশ নিতে পেরে, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু পাহাড়ে আঁকা বাঁকা পথে এই ভোরবেলা 10 কিলোমিটারের যে ম্যারাথনে অংশ নিয়েছে তারা সবাই কিন্তু আসলে অনেকটা উচ্ছ্বসিত। তো ম্যারাথন শেষ হবে প্রায় সকাল 8টা, 8:30 নাগাদ এই ম্যারাথন শেষ হবে। এরপরে যে সম্প্রীতির ক্রীড়া উৎসব, যে ক্রীড়া উৎসব উপলক্ষে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে, এই উদ্বোধন হয়েছে মূলত সম্প্রীতির ক্রীড়া উৎসবের। আগামীকাল কিন্তু তাদের আরো দুটি ইভেন্ট রয়েছে, মেয়েদের ভলিবল প্রতিযোগিতা এবং বালকদের ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু বান্দরবানে দুদিন ব্যাপী উদযাপিত হবে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির ক্রীড়া উৎসব এই প্রতিযোগিতা। এবং আজকে কিন্তু সেই প্রতিযোগিতা উপলক্ষেই, উৎসব উপলক্ষেই সকালবেলা এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবানের মিনি ম্যারাথন নিয়ে সবশেষ খবর। যুক্ত ছিলাম বান্দরবান থেকে। নদী ভাঙনে নিঃস্ব হয়ে বছরের পর বছর মানবেতর জীবনযাপন করছেন খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের 1.5 শতাধিক পরিবার। বাঁধের বাইরে খুপড়ি ঘরে থাকেন তারা। নেই তেমন কোনো নাগরিক সুবিধাও। ন্যামুল হোসেন কুচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। 60 বিঘা জমি ছিল সোবাহান গাজীদের। 2 দশকের ব্যবধানে একে একে সব গেছে শিবসা ও সুতারখালী নদীর গর্ভে। এখন মাথা গোজার জন্য নদীর পাশে অন্যের জমিতে খুপড়ি ঘরই ভরসা তার। এখন ওই ঘর বানতে আর এই অবদা দিতে এই পর্যন্ত আইছে। শুধু সোবাহান গাজী একা নন, খুলনার দাকোপ উপজেলার নদীবেষ্টিত গ্রাম কালাবগিতে বছরের পর বছর নদী ভাঙনে সহায় সম্বল হারাচ্ছেন বাসিন্দারা। প্রায় 3 বর্গ কিলোমিটার এই গ্রামে বর্তমানে এমন পরিবারের সংখ্যা 1.5 শতাধিক। সব হারিয়ে অন্যত্র চলে গেছে আরো 3 শতাধিক পরিবার। ভূমিহীন এসব মানুষের জীবিকা চলে নদী ও সুন্দরবনে মাছ ধরে বা বনে কাঠ, গোলপাতা, মধু সংগ্রহ করে। খাওয়ার পানির জন্য সংগ্রাম, রোগশোক আর নিদারুণ দারিদ্র্যে কাটে তাদের জীবন। যদি কোনো মারাত্মক রোগী হয় তা আমাদের বেশিরভাগ ফেলাই দিতে হয়, কারণ ওই কিছু পথ যাওয়ার পরে কয় কি যে ডেড বডি। কয়েকবার বাড়িঘর ভেঙে গেছে, আবার রাস্তাঘাট হয়েছে, রাস্তার ভিতরে আইছে। নদী ভাঙনে যখন পানি ভরে তখন কষ্ট হয়, এ পাশে ও পাশে জাতি। গত বছর এক চোটে মনে হয় 200-250 ঘর এক চোটে নদীতে সব ভেঙে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিবারগুলোকে অন্যত্র পুনর্বাসন প্রয়োজন। কালাবগির যে ঝুলন্ত পাড়া, এখানে কিন্তু আমাদের ওখানে বেড়িবাঁধ রয়েছে এবং এখানে যে ঝুলন্ত পাড়াটা এটা আমাদের বাঁধের বাইরে অবস্থিত। এখানে আমাদের আসলে করণীয় কিছু নাই। এখানে যদি তাদেরকে কোনোভাবে পুনর্বাসন করা যায়, বাঁধের ভিতরে আনা যায়, সেটা আমার মনে হয় সেটাই সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। জেলা প্রশাসন বলছে পরিকল্পনা করে বাসিন্দাদের বহুমুখী সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি যে সকল খাস জমি আনইউজড পড়ে আছে সেই সকল জায়গায় তাদেরকে আমরা পুনর্বাসন করব। আর পাশাপাশি আমরা কিন্তু এই সকল লোকদেরকে সোশ্যাল সেফটি নেটের আওতায় আমরা আনছি এবং ম্যাক্সিমামই ওনাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যাতে করে এই সকল লোকগুলি সরকারি বেনিফিটগুলি, সোশ্যাল সেফটি নেটের বেনিফিটগুলি যেন ওনারা পায়। কালাবগির ঝুলন্ত পাড়া নামে খ্যাত এসব খুপড়ি ঘরে সহস্রাধিক মানুষের বাস, যেখানে গড়ে 8 থেকে 12টি পরিবারের জন্য মাত্র একটি শৌচাগার রয়েছে। জীবিকার জন্য নদী এবং বনের উপর নির্ভরশীল এই মানুষেরা অন্যত্র চলে যেতে পারছেন না। তাই হয়তো নিয়তির লিখন মেনে বাধ্য হয়ে এখানেই থাকেন তারা। দাকোপের কালাবগি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা ফসলি জমি। বিপাকে মেহেরপুরের 10টি গ্রামের কৃষক।
কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে কয়েক কোটি টাকার খাদ্যের যোগান বন্ধ হয়ে গেছে, আর শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। বেনিয়ামিনী রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে এবার বর্ষায় টানা বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এতে অনেক ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেহেরপুরে কয়েক হাজার বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। সিংহাটি, পাটকেলপোতা, শিমুলতলা, দরবেশপুর সহ প্রায় 10টি গ্রামের মাঠগুলোতে বন্ধ হয়ে গেছে ফসল উৎপাদন। অনেকটা বেকার অবস্থায় দিন পার করছে এ অঞ্চলের চাষিরা। খালের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশনের অভাবে অকেজো হয়ে পড়েছে 3 ফসলি এসব জমি। জলাবদ্ধতা নিরসন করতে না পারলে আর্থিক ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। 8 বিঘা মতো জমি আছে, সবই পানি নিচে। 3 ফসলি জমি এখন এক ফসলও হচ্ছে। এইভাবে যদি ভারী বর্ষণ হতে থাকে তো অদূর ভবিষ্যতে এই এলাকা ছেড়ে তারা অন্য জায়গায় পালাতে হবে। দ্রুতগামী আমাদের এই পানি নিষ্কাশন করার জন্য সরকারের বিশেষ অনুরোধ জানাচ্ছে। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে কয়েক কোটি টাকার খাদ্যের যোগান বন্ধ হয়ে গেছে, আর শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয়টা আমরা অবগত হওয়ার পরে ওই অঞ্চলের কৃষকদের নিয়ে আমরা এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যদি সেই ব্যবস্থাটা করতে পারি তাহলে এখানে প্রায় 500 মেট্রিক টন আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা একটা পদক্ষেপ নেব অথবা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়গুলো অবহিত করব। মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় জলাবদ্ধ এই 10 গ্রামে প্রায় 20,000 পরিবারের বাস, যাদের সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা আর টেকসই পর্যটন উন্নয়নে নেওয়া হয়েছে 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের জীবিকা যেমন সুরক্ষিত হবে, তেমনি সুরক্ষিত থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। সবুজ গাছ, খালবিল আর বন্যপ্রাণীর সমাহার, এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবিড় এক আশ্রয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস, সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বনজ সম্পদের এ বন শুধু পর্যটন নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল। তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে। একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রাথমিক চিকিৎসার অভাব, প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য। ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ভেহিকেলগুলো আছে, জেলেরা যারা, তারা সবাই কিন্তু ওই পলিথিন প্লাস্টিকগুলো ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর সুযোগ, মানে ন্যাচারালি ওইটা হওয়ার সুযোগ থাকছে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে 20 বছর মেয়াদী সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। এতে গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল, যাতে স্থানীয়দের বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকা গড়ে ওঠে। এছাড়া তথ্য কেন্দ্রের স্থাপন, ইকো গাইড প্রশিক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুন্দরবনের যে একটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং এটার যে বিভিন্ন অর্থনৈতিক এবং বৈশ্বিক যে গুরুত্ব আছে, এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্যের সংরক্ষণটাকে আমরা আসলে ত্বরান্বিত করতে পারি। বন বিভাগ বলছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টেকসই হবে। আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা, এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে। প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় 2 লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। 2 দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। রাজধানীর মোহাম্মদপুরের 34 নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মান নিয়ে উঠছে প্রশ্ন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে কাজ কতটা টেকসই হবে, এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঠিকাদারের কাছ থেকে নির্মাণ সামগ্রী ক্রয়ে প্রভাবশালীদের চাপের কথা উঠে এলেও অস্বীকার করছেন সংশ্লিষ্টরা। ইয়াকুব শিপনের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুপর রিপোর্ট।
রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান ও হাশেম খান রোডে নির্মাণ কাজ চলছে কয়েক মাস ধরে। এখনও কাজ শেষ হতে অনেকটাই বাকি। তবে এরই মধ্যে নানা অভিযোগ আসতে শুরু করেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর অভিযোগ, চোখের সামনেই নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে রাস্তার জন্য খোয়া তৈরির কাজে। নির্মাণ কাজের অন্যান্য উপকরণের মান নিয়েও রয়েছে প্রশ্ন। 6 মাস যাবত এই ড্রেনগুলো খোলা, কত মানুষের অসুবিধা হচ্ছে। কাজ করে যে কিছু করছে, এখন তার কাজ কাম করে না, তো কাজ যা করা করে গেছে এদিকে আর আসে না। এরা তো সাপ লাগায় না, ওরা আগে থেকেই লাগায় না, ওরা এভাবে বলে যে অনেক মানুষ এখানে মানে অ্যাক্সিডেন্ট হইতো, যে এই দিন দুইটা গাড়ি পড়ছে। গোটা রাস্তাটাই মনে করেন যে এরকম আছে, কোনো কাজ কামাই করে না। আর এই যে কোনো সময় দেখেন যে রিক্সা উল্টা পড়ে, মোটরসাইকেল উল্টা পড়ে, মানুষ উল্টা পড়ে। ঠিকাদারের বয়ান থেকে উঠে এলো এমন উপকরণ ব্যবহারের পেছনের কারণ। নির্মাণ সামগ্রী ওইখানে লোকাল লোক ছাড়া সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ওরা গুলি করবে, মাইরা ফেলাইবে, বহু রকম ঝামেলা হচ্ছে। তারা ইচ্ছা করে যা ইচ্ছা তা দিচ্ছে, এইটা 1 নাম্বার। 2 নম্বরে হইলো তারা জোরপূর্বক পার্টনার হইতে চাইতেছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বলছেন সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। এমআইসিতে বুয়েটে সব জায়গায় টেস্ট রেজাল্ট নিয়ে তারা কাজ করছে। এমনটি না, আপনি এই জন্য বলতেছি কি আপনি এক্সক্লুসিভ বলবেন সেটা খন্ডা হবে না, আমি কাজ করি যেটা মানে ওকে আসছে এটা তো আপনাকে দিব না ভাই, আপনি একটা কমপ্লেন করবেন, সেই কমপ্লেন এগেইনস্টে আমরা জবাব দিব। আর অনিয়মের অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উত্তর সিটির প্রশাসকের। আমরা তো আমাদের সাধ্যমতো তৎপরতা করছি, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমি আপনার মাধ্যমে শুনলাম, আমরা ত্বরিত একটা ব্যবস্থা নেব। রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ অনেক পুরনো। তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পরও পরিস্থিতি না বদলানোয় হতাশ স্থানীয়রা। মোহাম্মদপুরের সাদেক খান রোড এটি। এই সড়কটি নির্মাণের কাজ দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু থেমে থেমে। এখনই এলাকাবাসী অভিযোগ তুলছেন এই সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী এবং কাজের মান নিয়ে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি অর্থে হয় এসব উন্নয়ন কাজ যেন হয় টেকসই এবং মানসম্পন্ন, নতুবা এসব উন্নয়ন কাজগুলো থেকে যাবে শুধু কাগজে কলমেই, বাস্তবে নয়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার উত্তর কৈখালীতে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বিজিবি। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্পের কারণে মানুষ লোনা পানির হাত থেকে বাঁচবে। প্রতিদিন 40,000 লিটার পানি সরবরাহ করা যাবে প্রকল্প থেকে, যা থেকে 20,000 পরিবার উপকৃত হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লবণাক্ত পানি করা হচ্ছে পরিশোধন, তা সংগ্রহ করতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন বাসিন্দারা। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার কৈখালী এসআর হাইস্কুল প্রাঙ্গণে সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছে 17 বিজিবি। গভীর নলকূপ দিয়ে লোনা পানি তুলে রিভার্স অসমোসিস প্রযুক্তিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধন করা হয়। প্রতি ঘন্টায় 2000 লিটার পরিশোধন করে প্রতিদিন সরবরাহ করা হবে 40,000 লিটার সুপেয় পানি। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। সুপেয় পানির ব্যবস্থা হয়েছে, এখানে আমরা এখন ভালো আছি, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা পাড়া প্রতিবেশী সবাই খেয়ে আমরা এখন ভালো আছি। বিজেপি যে আমাদের এই সুপেয় পানির একটা ব্যবস্থা করেছে এই প্রকল্প থেকে, আমরা এই পানি খেয়ে আমরা উপকৃত হব। বিজেপি বলছে প্রথম 6 মাস নিজস্ব তত্ত্বাবধানে চলছে এ প্রকল্প, এরপর তা হস্তান্তর করা হবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। প্রত্যেকটি পরিবারকে আমরা সদস্য কার্ড করে দিয়েছি, তারা 50 টাকা প্রতি মাসে দিবে। 50 টাকা দিয়ে তাদের রিকোয়ার্ড পরিমাণ যে পানি সেটা তারা নিতে পারবে। 6 মাস এটা চালানোর পরে যখন জনসাধারণ এটা চালানোতে অভ্যস্ত হয়ে যাবে, আমাদের 2 জন রাখাও আছে, তাদের কাছে আমরা এটা দিয়ে দিব। তখন বিজিবির তথ্য মতে প্রতিটি পরিবার প্রতি মাসে মাত্র 50 টাকার মাধ্যমে কার্ড সংগ্রহ করে প্রতিদিন চাহিদা মতো পানি সংগ্রহ করতে পারবে। সময় সংবাদ, সাতক্ষীরা। তীব্র জনবল সংকটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 22 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। স্বাস্থ্য সহকারীদের দিয়েও চলছে স্বাস্থ্যসেবা। সিভিল সার্জন বলছেন লোকবলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাবুল হোসেনের ছবিতে SM রাশিদের রিপোর্ট। হাসপাতালে রোগীর চাপ, চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ লাইন থাকলেও রোগীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ছিলেন 7 জন। তাদের মধ্যে 4 জন প্রশিক্ষণে থাকায় বর্তমানে আছেন মাত্র 3 জন। 50 শয্যা হাসপাতালে 3 থেকে 4 গুণ রোগী থাকায় নিয়মিত সব সেবা দিতে পারেন না চিকিৎসকরা। এর জন্য স্বাস্থ্য সহকারীদের দিয়ে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। জনবল সংকট রয়েছে 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী পদেও। 37 জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র 1 জন। এতে ভোগান্তিতে রোগীরা। টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, অনেকে কল দিয়ে ঢুকে যাচ্ছে, আমাদের সুযোগ হচ্ছে না। ডাক্তার একটু কম আছে, তারা যদি আর 2-1টা ডাক্তার বেশি থাকতো তারা আর আমাদের কন্টিনিউ দেখাশোনা করতে পারতো। চাচ্ছি ভালো ডাক্তার এবং বেশি ডাক্তার হোক। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আর সিভিল সার্জন বলছেন লোক বলে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোগীর সেবা দেওয়ার জন্য এত অল্প জনবল নিয়ে তো বাধার সম্মুখীন হতেই হচ্ছে এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছি। চিকিৎসক নিয়োগ এটা তো আসলে কেন্দ্রীয়ভাবে নিয়োগ হয়, আমাদের কনসালট্যান্টরা আসে, তাদের সচিবালয় থেকে নিয়োগ হয়। এখানে আমাদের কিছু করার থাকে না, আমরা পোস্ট যখন খালি থাকে তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পেশ করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় 400 রোগীর চিকিৎসা সেবা নেন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। শরীয়তপুরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। জেলা স্টেডিয়ামে 99 কম্পোজিট ব্রিগেড ও 9 পদাতিক ডিভিশনের সহযোগিতায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় মেডিসিন, গাইনি, শিশু, নাক, কান ও গলা এবং স্কিনের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক 5 শতাধিক মানুষকে সেবা দেন। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। বগুড়ায় ব্যবসায়ী জহুরুল হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেকারি ব্যবসায়ী জহুরুলের স্ত্রী শামিমার সঙ্গে ফুফাতো ভাই বিপুলের পরকীয়া ছিল। সম্প্রতি পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে গিয়ে সম্পর্কের বিষয়টি টের পান জহুরুল। এরপরই বাধে বিরোধ। এরই জেরে সোমবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে জহুরুলকে অচেতন করে আঘাত করে হত্যা করে শামিমা ও বিপুল। মঙ্গলবার ধানক্ষেত থেকে জহুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মামা বাদী হয়ে মামলা করলে শামিমা ও বিপুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে তারা। মুন্সিগঞ্জে অটোরিকশা চালক মোহাম্মদ মুজিবুল মাঝি হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার রাতে সদর থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা M সাইফুল আলম। বলেন, গত 31 অক্টোবর সন্ধ্যায় মুজিবুল মাঝিকে মাওয়া যাওয়ার কথা বলে তেলের বিল এলাকায় ভাড়া বালিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মাদক সেবনের পর অচেতন করে ফেলা হয়। পরে রশি দিয়ে পেঁচিয়ে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে। হত্যার পর মরদেহটি চাদর ও কম্বলে পেঁচিয়ে রতনপুর এলাকায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় মুজিবুলের ছেলে হত্যা মামলা দায়ের করেন। পরে পঞ্চসার ইউনিয়নের বণিক্য এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমার এসপি সাহেবের নির্দেশে এবং এডিশনাল এসপি সহ সকল তত্ত্বাবধানে আমাদের একটা টিম এটার পিছনে সারা রাত ধরে কাজ করে এবং 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা 3 জন ছিনতাইকারী যারা তাকে হত্যা করে অটো লুট করে নিয়ে গেছে সে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই অটো 2 দফায় বিক্রি হয়ে গেছে। এর মধ্যে 2 দিনের মধ্যে সে 2 জন যারা অটো কেনাবেচার সাথে জড়িত তাদেরকেও এই মোট 5 জনকে আমরা গ্রেপ্তার করি। ফেনীতে পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল 2 শিশুকে। 2 বছর পর এ মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সংবাদ সম্মেলন করেন ফেনীর পুলিশ সুপার। জানান, 2023 সালের 5 অক্টোবর ফেনী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদুল ইসলামের ঘরে আগুন দেয় স্থানীয় জনি সহ 4 জন। এতে শহীদুলের 2 শিশু সন্তান মারা যায়। পরে শহীদুল বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে মামলা করলে গ্রেফতার করা হয় 10 জনকে। মূল পরিকল্পনাকারী জনিকে 4 অক্টোবর গ্রেফতারের পর বেরিয়ে আসে রহস্য। বিগত 2 বছর যাবৎ সে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় সে দেশে বিভিন্ন প্রান্তে সে ঘুরে বেরিয়েছে এবং কাজ করেছে, আত্মগোপনে ছিল
এই জন্য তাকে আমরা আটক করতে সক্ষম হই নাই। আমাদের ডিবি টিম বিগত 3 দিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে তারা অভিযান পরিচালনা করেছে। আপনার চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করে আমরা বিভিন্ন লোকের সহায়তা নিয়েছি। নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে বিকালের দিকে তাকে চট্টগ্রামের সদরঘাট থেকে তাকে আটক করতে সক্ষম হই। নারায়ণগঞ্জের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিক সহ 3 জন হামলার শিকার হয়েছেন। এ সময় তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর সহ 3.5 ঘন্টা আটকে রেখে নির্যাতনও করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় শাহাদাত হোসেনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। আহত সাংবাদিকরা জানান, ওই এলাকার এক নারীর কারখানার দখল করে বাসার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। এছাড়া ওই নারী ও তার পরিবারকে কারখানায় জিম্মি করে নির্যাতনও করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ঘটনাস্থলে যান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। অভিযুক্ত শাহাদাতকে আটক করেছে পুলিশ। বিএনপির কথিত নেতা, তার ছেলে ছাত্রদল করে এতটুকু জানতে পারছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তার এখানে গেছি, সে আমাকে জিজ্ঞেস করতে পারতো। ইভেন আমার যে ভাইরা ছিল আমার সাথে, ক্যামেরা পার্সন বা আমার যে সহকর্মী যারা, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে ভাই কি কেন আসছেন আপনারা। আমাদেরকে জিজ্ঞেস করলো না, শুধু শুধু আমাদের মামুন ভাইকে মারলো, আমাকে আঘাত করলো এবং আমাদের আরজু ভাইকে আঘাত করলো। আমার কলার ধরেই ওরা আর কি টান দিয়া বাসার থেকে বের করে, কলার ধরে যে তুই এই জায়গার মধ্যে কি করস, এনে কি কাম তকো, ওই থেকে আইসস। আমরা যে সাংবাদিক বলমু, সাংবাদিক বলার পর্যন্ত কোনো সুযোগ দেয় নাই। চুয়াডাঙ্গায় অপহরণের 22 দিন পর 4 জনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। যশোর জেলার ছিকরগাছা উপজেলার হাজিরবাগ কুল্লা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রেজাউল ইসলামের খামারের গোডাউন থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 15ই অক্টোবর জীবননগর উপজেলায় স্বর্ণের বার নিখোঁজ হওয়ার পর একই এলাকার 5 জনও নিখোঁজ হয়। অপহৃতদের মধ্যে একজন জড়িত ছিল এই কাজে। উদ্ধারকৃতদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পারমাণবিক অস্ত্র নির্মাণের বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনায় গুরুত্বারোপ করেন ম্যাখো। পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের। বিশেষ করে ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাখোকে জানান মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। একই দিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই। তিনি জানান, অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। একই সঙ্গে তিনি জানান, 3 বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা 2 ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সমর দফতর। যদিও চূড়ান্ত বিক্রির জন্য কংগ্রেস ও প্রেসিডেন্টের অনুমোদন এখনও বাকি। ওয়াশিংটন ভিত্তিক সূত্রগুলো জানায়, চড়া মূল্যের এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। F-35 বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা শত্রুর রাডারে ধরা পড়ে না। বর্তমানে কেবল ইসরায়েলই মধ্যপ্রাচ্যে এই বিমান চালায়। সৌদি আরব দীর্ঘদিন ধরেই লকহিড মার্টিনের তৈরি এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে। ইরানের হুমকি মোকাবেলা এবং বিমান বাহিনী আধুনিকীকরণের অংশ হিসেবে দেশটি 48টি বিমান চায় বলে জানানো হয়েছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের অস্ত্র চুক্তি নিয়ে কংগ্রেসে সমালোচনা রয়েছে।
নিউ ইয়র্কের মেয়র পদে জয়ের পর প্রশংসায় ভাসছেন জোহরান মামদানি। তার সমর্থকদের আশা, ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের মতো মামদানিও একদিন লড়বেন একই পদে। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক না হওয়ার কারণে প্রেসিডেন্ট পদে মামদানির প্রতিদ্বন্দ্বিতা সম্ভব না হলেও তিনি থাকবেন গণমানুষের হৃদয়ে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় জোহরান মামদানি। বিজয়ের পর প্রশংসায় ভাসছেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে যেমন জোহরান মামদানি ভয় পাননি, তেমনি ভরকে যায়নি ভোটাররাও। ট্রাম্পকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসেন তিনি। এতেই মামদানি হয়ে ওঠেন আরও জনপ্রিয়। অনেক সমর্থকই স্বপ্ন বুনছেন প্রাণবন্ত ও উদ্যমী মামদানি একদিন মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে মার্কিন প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রধান শর্ত জন্মসূত্রে দেশটির নাগরিক হওয়া। মার্কিন নাগরিক হলেও মামদানি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। ১৯৯১ সালে উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ফলে অনেক সমর্থক চাইলেও মামদানি প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না কোনোদিনই। শর্তের বেড়াজালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আটকে থাকলেও মামদানি থাকবেন মানুষের হৃদয়ে। গণমানুষের স্বপ্ন ভালোবাসায় এগিয়ে যাবেন অনেক দূর, এমনটাই প্রত্যাশা তার ভক্ত সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভোরের সময় আরও থাকছে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা নিয়ে রোমাঞ্চিত মোহাম্মদ আশরাফুল কান দিচ্ছেন না সমালোচনায়। বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা মিলল অপরূপ সুপারমুনের। ভরা পূর্ণিমায় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসলে সৃষ্টি হয় সুপারমুনের। এদিকে আগামী মাসে আরও একটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সাধারণ সময়ের তুলনায় চাঁদ যখন কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, তখন অন্য সময়ের চেয়ে এটিকে তুলনামূলক বড় ও উজ্জ্বল দেখায়। আর এই চাঁদকেই বলা হয় সুপারমুন। বুধবার সুপারমুনের আলোয় আলোকিত হয় অস্ট্রেলিয়ার বন্ডি বিচ। সুপারমুনের আলোয় আলোকিত হয়েছে চীনের রাজধানী বেইজিংও। শহরের কুয়াশাচ্ছন্ন রাতেও পরিষ্কার দেখা যায় বিশাল আকারের চাঁদ। অন্যান্য দেশের মতো ভারতেও ধরা দেয় সুপারমুন। অমৃতসর, সুরাট, আগ্রা, নয়াদিল্লি সহ বিভিন্ন শহর থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হন হাজারো মানুষ। জার্মানির কোলন শহরের আকাশে সুপারমুনের দৃশ্য পর্যবেক্ষণ করেন স্থানীয়রা। উজ্জ্বল চাঁদের ছবি তুলেছেন কেউ বা আবার ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসা চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, বসনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারে শেষ হয়েছে বর্ষা মৌসুম। আর একে বিদায় জানাতে নাচ, আলোকসজ্জা, আতশবাজি আর রঙিন ফানুস ওড়ানোর উৎসবে মেতেছে বাসিন্দারা। শুরু হয়েছে বর্ণিল তাজাউংদাইন উৎসব। রাজধানীর নেইপিদো সহ দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। বর্ষা শেষে আলোকোৎসবের মাধ্যমে প্রতিবছর উদযাপিত হয় মিয়ানমারের তাজাউংদাইন উৎসব। বাঁশ ও কাগজে তৈরি অসংখ্য ফানুস আকাশে উড়িয়ে এই উৎসব উদযাপন করে স্থানীয়রা। রাজধানী নাইপিদোতে এবারের আয়োজনে অংশ নেয় বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, যেখানে প্রতিযোগিতামূলকভাবে 14টি রঙিন ফানুস আকাশে ওড়ানো হয়। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই উৎসব এখন দেশটির জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। মূল কেন্দ্র শান প্রদেশে তাওঙ্গি শহর হলেও দেশ জুড়ে নানা স্থানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বেলুন উড়ানো, নাচ, গান আর আতশবাজির মাধ্যমে রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। তবে উৎসবের এই আলোর পেছনে কালো ছায়া হয়ে রয়েছে চলমান গৃহযুদ্ধ। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতি চললেও তা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করছে। তাদের অভিযোগ, সামরিক নিয়ন্ত্রণকে বৈধতা দিতেই এই ভোট আয়োজন করেছে জান্তা সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় পদত্যাগ করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় দফায় জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না। এই 1 বছরে তার নামের পাশে ব্যর্থতার পাল্লা ভারী। আছে ড্রেসিং রুমে একচেটিয়া আধিপত্যের অভিযোগও।
আবারও তিক্ত অভিজ্ঞতা নিয়ে জাতীয় দল ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। ৩ বছরের চুক্তির মেয়াদ, তবে টিকতে পারলেন কাটায় কাটায় মাত্র ১ বছর। বুধবার পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন সদ্য সাবেক হওয়া এই সিনিয়র সহকারী কোচ। নিয়ম অনুযায়ী থাকছেন আয়ারল্যান্ড সিরিজেও, তবে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলেন তাতে বিদায়ী সিরিজটা খুব বেশি সুখকর হবার কথা নয়। এশিয়া কাপে ব্যর্থতা সহ ব্যাটারদের যাচ্ছে তাই পারফরমেন্সে অভিযোগের আঙুল আগেই উঠেছিল এই কোচের দিকে। দলের ভাগ্য পরিবর্তনে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। তবে যাবার আগে সঙ্গী করলেন বহু বিতর্ককে। এমনিতেই তার অধীনে ব্যর্থতার 16 কলা পূরণ করেছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ব্যাটিংয়ের চূড়ান্ত অধপতন দেখে টিম টাইগার, সাথে যোগ হবে ড্রেসিং রুম বিতর্ক। নিজের পছন্দের ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আছে সিনিয়র সহকারী কোচের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেয়া। টানা অফ ফর্মের পরেও জাকির আলীকে সুযোগ দিয়ে যান সালাউদ্দিন। সবশেষ উইন্ডিজ সিরিজে সুপার ওভার কাণ্ডেও দায়ী তিনি। গুঞ্জন আছে নামে সহকারী হলেও ড্রেসিং রুমে নিজের আধিপত্য বেশ বিস্তার করেন ঘরোয়ার অন্যতম সফল এই কোচ। টি-20তে তার অধীনে হার জিতের পাল্লা সমানে সমান। 24 ম্যাচে দল জিতেছে 12টা, তবে ওয়ানডেতে হতশ্রী পারফরমেন্স। 5 সিরিজে জিতেছে মাত্র 1টা। 15 ম্যাচে জয়ের সংখ্যাটা 4। তাতে সালাউদ্দিনকে ঘিরে সমালোচনার পাহাড় জমে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম জুড়ে। দায়িত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তটা আসে আশরাফুলের নিয়োগের পরেই। কোচিং স্টাফে তার জুনিয়র কারো নিয়োগ স্বাভাবিকভাবেই নিতে পারলেন না তিনি। এই 1 বছরে খেলোয়াড় ছাড়াও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কে শীতলতা ছিল সিনিয়র সহকারী কোচের। দলের পারফরমেন্স নিয়ে জবাবদিহিতা না থাকায় টিম ডিরেক্টরও নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। সালাউদ্দিনের স্থলাভিষিক্ত করা হলো আশরাফুলকে। ব্যাটিংটা দেখবেন পদবি সহকারী কোচের। বয়সভিত্তিক কিংবা হাই পারফরমেন্সে কোচিং না করানো কাউকে এমন দায়িত্ব দেয়া নিয়েও সমালোচনা হচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কোনো সমস্যা নেই, বরং সুসম্পর্ক রয়েছে। আয়ারল্যান্ড সিরিজে তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে চান মোহাম্মদ আশরাফুল। তিনি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পদত্যাগ করছেন সালাউদ্দিন। এমন খবরও ভিত্তিহীন বলে মনে করেন অ্যাশ। আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করে সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগ ইস্যুতে গরম ক্রিকেট পাড়া। নিশ্চয়ই মিরাজ, সাইফুদ্দিনরাও সেই উত্তাপ টের পেয়েছেন। 11 নভেম্বর শুরু আয়ারল্যান্ড সিরিজ। ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা দলের ব্যাটিং কোচের ভূমিকায় আসছে পরিবর্তন। এতদিন সালাউদ্দিন দেখভাল করতেন যে ডিপার্টমেন্ট, আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজে সেটার দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। যদিও তিনি যোগ দেয়ায় অভিমানে সালাউদ্দিন রিজাইন করেছেন তা বিশ্বাস করেন না অ্যাশ। আমার সাথে কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই খারাপ সম্পর্ক নাই, সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে ওনার অনেক কিছু আমার সাথে মিলে। যেহেতু সালাউদ্দিন ভাই এই সিরিজটা থাকবে, আমি আশা করব ওনার কাছ থেকেও আমি অনেক কিছু নেওয়ার আছে। বোর্ড মিটিং এর পরেই আসলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আয়ারল্যান্ড সিরিজে আমি কাজ করতে যাচ্ছি। তারপর তো বুলুল ভাইয়ের সাথে কথা হয়েছে। সালাউদ্দিন আশরাফুলকে পছন্দ করুন বা নাই করুন, রুবেল হোসেন যে করেন না সেটা নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আশরাফুলকে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যুক্ত করা নিয়ে চরম সমালোচনা করেছেন তারা। যদিও গুরুদায়িত্ব কাঁধে নেয়ার আগে সেসবে কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। ফেসবুকে দেখলাম, কিন্তু এটা আমি পজিটিভভাবেই নিচ্ছি। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাফ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে এলোমেলো বাংলাদেশ দল। জাকের শামীমদের স্কিল আর সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন। তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলবেন, অপোনেন্টের যারা ফাস্ট বোলার তারা কিন্তু অলরেডি 140-145 কিলোমিটারে বল করে। তাদের কিন্তু পাওয়ার হিটিংয়ের প্রয়োজন হয় না। ওইসব বলটা যদি আপনি বেশ স্ট্রং রেখে আপনি যদি জাস্ট টাইম করেন, তাহলে কিন্তু 4 বা 6 মারা সম্ভব। টেকনিকের সাথে সাথে এটা মেন্টালি কাজটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেখানে বল ওই জায়গায় খেলবো। তো এইসব বিষয় নিয়ে আসলে
কাজ করার আছে। সিরিজের 2 টেস্টেই খেললে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম। মুশির বিশেষ মুহূর্তে ড্রেসিং রুমে থাকার ব্যাপারটা রোমাঞ্চিত করছে আশরাফুলকে। আমি খুবই লাকি মনে করছি। আপাতত এই সিরিজের জন্য হলেও দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচিং প্যানেলে সার্ভিস দেওয়ার আশা মোহাম্মদ আশরাফুলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হাতে সময় বেশি না থাকলেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে এবারের বিপিএল। থাকবে উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে যাওয়ায় বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমতে পারে বলেও জানান তিনি। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের 5 ফ্র্যাঞ্চাইজি। 11 প্রতিষ্ঠান থেকে আর্থিক ও স্বচ্ছতা বিবেচনায় দল সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে 5 প্রতিষ্ঠানকে। বিসিবির পরিকল্পনা 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু করার। হাতে আছে মাসখানেকের বেশি সময়। এর মাঝে কি কি চমকের পরিকল্পনা আছে বিসিবির? কনসার্ট কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারেই বা কি ভাবছে বোর্ড? টাইম চিন্তা করেন, আমরা যদি 20 তারিখের মধ্যে শুরু করি, কয়টা দিন আছে? সো এখন এই সব কিছুই আমরা যেটা আমার ইমেজ বিল্ড আপ করতে হলে আমার প্রথম 2টা কাজ করতে হবে, যে আমরা পেমেন্টগুলি ঠিকমতো দিতে পারি, টিমগুলি ঠিকমতো চলে, আর ইন্টিগ্রিটি, যে আপনার স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এসব কিছু না হয়। এই 2টার উপর আমরা জোর দিচ্ছি। এরা যখন 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টিটা দিয়ে দিবে, তখন আমি একদম ফিক্সড, আমার আর টেনশন থাকবে না আর কিছু নিয়ে। তখন ফিকচার বলেন, টাইম ফ্রেম বলেন, সব কিছু প্ল্যানিং করব। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যে এই স্বল্প সময়ের মধ্যে যতটা বেস্ট বিপিএল করা। নানা কারণে এবার কমানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা আছে দেশি ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয়েও। তাই পরিবর্তন আসতে পারে এবারের বাইলজে, সেই বিষয়টি নিয়েও ভাবছে বোর্ড। ক্রিকেট অপারেশনও ছিল, উনি জানেন যে আমরা সব কিছু চিন্তা করে, আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, এখানে ক্রিকেটাররা আছে, হ্যাঁ সবাই আছে, এটা সব চিন্তা করে টিমদের সাথে আলাপ করে আমরা একটা ডিসিশনে আসব। আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চমক দেখাতে চান বিপিএল আয়োজনে। আগের বোর্ড সভাপতি সফল আয়োজন করতে চাইলেও বিপিএল এর গেল আসর নানা কারণে হয়েছে সমালোচিত। তাই প্রতিটি বিষয়ে নজরদারি আছে বোর্ড সভাপতির। আম্পায়ার থেকে কমেন্টেটর সবই আসবে বিশ্বমানের। আম্পায়ার বলেন, এই বলেন, এরা আমরা চেষ্টা করব যে টপ নচ যারা একদম অ্যাভেলেবেল আছে তাদের হাইস্ট লেভেলে আনার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, বিদেশি আম্পায়ার তো সবসময় ছিল, এবারও আছে, হয়তো আরও ভালো আম্পায়ার আনার চেষ্টা করা। টিভি প্রোডাকশনটা নিবে, এটা তাদেরই দায়িত্ব, কিন্তু আমরাও মোটামুটি একটু যোগাযোগ করে রেখেছি, যাতে ওদের কাজটা আগিয়ে রেখেছি। আমরা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা চিন্তা করে আলাপ হয়েছিল, কিন্তু কারোর সাথে যোগাযোগ হয়নি। 8 নভেম্বরের মধ্যে ব্রডকাস্ট সহ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করবে বিসিবি। আমাদের কাছে যখন তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বিসিবি। বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করে এই কথা জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। বান্দরবান থেকে আরও জানাচ্ছেন এনে জাকির। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রকৃতি দুহাত ভরে যেন দিয়েছে এখানে। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তৃণমূলে কাজ করাই লক্ষ্য তার। তাই তো ছুটে এলেন বান্দরবানে, ঘুরে দেখেছেন বান্দরবান জেলা স্টেডিয়াম। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার শুরুটা হলো বান্দরবান দিয়ে। এ সময় জেলার প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আসিফ। শোনেন তাদের নানা সমস্যার কথা। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা খুঁজে তার সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ আকবর। 12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা ইয়ার ক্যালেন্ডার হয়ে যায়, সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়ামের অবস্থা আছে, জিমটা না থাকলে আবার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে, ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে। মানে আপনি যদি 4 মাস খেলেন, 8 মাস বসে থাকেন, তাহলে আসলে কোনো কিছু হলো না।
আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচেও থাকতে হবে, মনোযোগে থাকতে হবে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সিনথেটিক টার্ফ ও ইনডোর ফ্যাসিলিটিস সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন আসিফ। জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মৌসুম অনুযায়ী দেশের বাইরে থেকে দল এনে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানায় আসিফ। পর্যটনের যে ইস্যুটা আমাদের এখানে আছে, সেই নিমিত্তে যদি খেলাগুলো ওইভাবে আকর্ষণ করার জন্য, লাইক মনে করো ওয়েস্ট ইন্ডিজ 19 টিম আসলো, এখানে কি ধরনের হোটেলস ফ্যাসিলিটিস আছে, খাওয়া দাওয়া, প্র্যাকটিস সেশন, তো এই ফ্যাসিলিটিস গুলো হলেই কেবলমাত্র বিদেশ থেকে টিম আনা যাবে। বিদেশি টিম আনলেই আকর্ষণ হবে। আবার যদি ক্যাম্পেইন লেভেল আছে, মিডিয়া সেক্টর আছে। বান্দরবান সফর শেষে পর্যায়ক্রমে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ দেশের প্রতিটি জেলার খেলাধুলার উন্নয়নে কাজ করতে চান আসিফ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল। সিসিডিএমে প্রথম দিন অংশ নেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। 2 দিনব্যাপী দলবদলে 20টি ক্লাবই অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে লিগ মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তিতে ক্রিকেটাররা। ক্রিকেটারদের চোখে মুখে স্বস্তির ছাপ। বিসিবির সিসিডিএম অফিসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। লিগ নিয়ে যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অনেকটাই কেটে গেল দলবদল শুরু হওয়ায়। যেন হাফ ছেড়ে বাঁচলেন প্রথম বিভাগ ক্রিকেটাররা। আসার আগে মনে হচ্ছিল যে হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সব দলগুলাই মোটামুটি উঠে আসতেছে, দেখতেছি পজিটিভ বিষয়টা। শুধু একটাই কথা, লিগটা সময় মতন হইলে খুবই ভালো হবে, কারণ এটা দিয়ে তো আমাদের মনে করেন একটা ক্যারিয়ার বা ফিউচার। এখন শুনেছি আর কি যে এবার ঢাকা লিগ নিয়ে সংশয় আছে, হবে কি হবে না, তখন আর কি নিজের কাছে অনেক বেশি লাগে যে এখান থেকে আমরা কীভাবে উপরে খেলবো বা আমাদের অন্য কোথাও খেলার সুযোগ কীভাবে পেরে, ওইসব বিষয় নিয়ে আমরা সংশয় থাকি। ফার্স্ট ডিভিশনের দলবদলের জন্য 5 ও 6 নভেম্বর এই 2 দিন সময় ক্লাবগুলোর হাতে। 20 ক্লাবের মধ্যে প্রথম দিন আনুষ্ঠানিকতায় যোগ দেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। ওই 9 ক্লাব হলো বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও উত্তরা ক্রিকেট ক্লাব। সিসিডিএম এর আশা, দ্বিতীয় দিন দলবদল সম্পন্ন করবে বাকি 11টি। জটিলতার অবসান চায় সংগঠকদের একাংশ। অনেক প্লেয়াররা এসেছে, দলবদল সুন্দরভাবে হচ্ছে। খেলাধুলার মাঝে কোনো সংকট আসাটা ঠিক মনে করি না। খেলোয়াড় যেখান থেকে উঠে আসে সেই পাইপলাইনটাকে যদি বন্ধ করে দেয় অফিসিয়ালরা, এটা দেশের ক্ষতি, এটা ক্লাবের ক্ষতি এবং প্লেয়ারদের ক্ষতি। বিসিবি নির্বাচনের ভোটের আগে থেকেই ঢাকার ক্লাবগুলোর বড় একটা অংশের রোশানলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ভোটের পরও বয়কটের ডাক দিয়েছিলেন তারা। পরে অনেকে অংশ নিতে চাইলেও 43টি ক্লাব বর্তমান বোর্ডের অধীনে খেলবে না জানিয়ে চিঠি পাঠায়। যদিও সেসব তোয়াক্কা করছে না বিসিবি। দলবদল শেষে 18 নভেম্বর ফার্স্ট ডিভিশন লিগ শুরু করতে বদ্ধপরিকর বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নানা সমালোচনার পর ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচের জন্য হামজা শ্রমিকদের নিয়েই স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাভিয়ার কাবরেরার 27 সদস্যের স্কোয়াডে ফিরেছেন রহমত মিয়া, কাজেম শাহরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের ছাড়াই 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে AIFF। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আগেই, কিন্তু বিগ ক্ল্যাশ এখনও বাকি। বাংলাদেশ ভারত দ্বৈরথের অপেক্ষায় ফুটবল ভক্তরা। হাই ভোল্টেজ সে ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ সান্ত্বনা জামালদের জন্য। প্রাথমিক স্কোয়াড না দিয়ে ক্যাম্প শুরু করায় তীব্র সমালোচনার পর অবশেষে দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে নেই বড় কোনো চমক। হাভিয়ার কাবরেরার 27 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন কাজেম শাহ, জায়গা পেয়েছেন রহমত মিয়া। প্রত্যাশিতভাবেই দলে আছেন হামজা, শমিত, জায়ান আহমেদরা। কার্ডের নিষেধাজ্ঞায় নেপালের বিপক্ষে ম্যাচে থাকছেন না ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার লাল সবুজের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। লিস্টান কোলাসো, রাহুল আপুরাও নেই ভারত দলে। পারফেক্ট নাম্বার 9 না থাকায় বাংলাদেশ দলের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মত সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের। ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার 9 এবং লিস্টান কোলাসো আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে, তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে। তাই মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও সহজ হবে এই ম্যাচটা, বিকজ তাদের
নাম্বার 9 সুনীল ছেত্রী এবং লিস্টন ক্লস এবং মিডফিল্ড আপুর মতো এত ট্যালেন্টেড প্লেয়াররা যেহেতু থাকবে না, এটা বাংলাদেশ দলকে কিছুটা আমি বলবো যে মোটিভেশনের জায়গা থেকেও কিছুটা সহজ করবে। যেহেতু সমিত সোম এবং জায়ানের ইনক্লুশনে দলটা আরো বেশি স্ট্রং হয়েছে এবং হামজা তো রয়েছে। আমি মনে করি যেহেতু হোম ম্যাচ, তারা যদি তাদের বেস্ট পারফরমেন্স করতে পারে, আমি মনে করি ম্যাচটা জিততে পারবে। এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে টিকিট ছেড়েছে ক্রিকেট, যেখানে বেশ ভালো সাড়া মিলছে সমর্থকদের কাছ থেকে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের তুলনায় টিকিট বেশি বিক্রি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কালোবাজারি ঠেকাতে এবার বেশ কিছু নতুনত্ব এনেছে সংস্থাটি। ভুটানের ম্যাচের তুলনায় আমাদের প্রোগ্রেশনটা ভালো, কিছু টিকিট বাকি আছে, বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। টিকেটে আমরা এবার তো 2টা নতুনত্ব নিয়ে আসছি। প্রথমত হচ্ছে টিকেটে যে কিউআর কোডটি যাচ্ছে, এটা এখন আপনি আমি যে কেউ চাইলে স্ক্যান করতে পারবো অ্যান্ড দেখতে পারবো যে টিকিটটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। অনেকেই দেখা যায় যে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কেনে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে টিকিট দিয়ে দিবেন যারটা। সো আপনি আপনার পোর্টাল থেকে আপনি 4টি টিকিট কিনেছেন, একটি টিকিট চাইলে আসলে অন্য একজনের নামে ট্রান্সফার করে দিতে পারবেন আর কি। কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে ভারত ম্যাচের টিকিটও। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বার্মিংহ্যামে ইউরোপা লিগের ম্যাচ ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আভিভের বিপক্ষে ম্যাচটি খেলবে অ্যাস্টন ভিলা। এ ম্যাচকে ঘিরে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বার্মিংহ্যাম শহর। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করতে ফিফার উপর চাপ দিয়ে আসছেন সমর্থকরা, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চুপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাই বাধ্য হয়েই যেখানে ইসরায়েল বা তাদের কোনো ক্লাবের ম্যাচ থাকছে সেখানেই চলছে প্রতিবাদ। এই ম্যাচকে ঘিরেও প্রতিবাদ চলছে শহর জুড়ে। তবে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর নগর প্রশাসন। ইতোমধ্যে নিরাপত্তার জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন তারা। পাশাপাশি প্রতিবাদীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান করা হয়েছে। তবে বিশ্বকাপ বাছাই ইসরায়েলের বিপক্ষে নরওয়ে এবং ইতালি ম্যাচের স্মৃতি এখনও ভুলে যায়নি কর্তৃপক্ষ। তাই নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি রাখেনি বার্মিংহাম স্থানীয় পুলিশ। দুবাই গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3 সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আল দাইদ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা লড়াইয়ে ড্রাগন টাইটান্সকে 16 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে ড্রাগন ওয়ারিয়ার্স। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3 ফাইনাল। শারজার আল দাইদ ক্রিকেট গ্রাউন্ডে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয় ড্রাগন ওয়ারিয়র্স ও টাইটান্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 16 রানে জয় তুলে নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে ড্রাগন ওয়ারিয়র্স। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ড্রাগন ওয়ারিয়র্সের কাজী মোহাম্মদ রিফাত। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় ড্রাগন টাইটান্সের আলভি। প্রতি ম্যাচে একাধিক উইকেট শিকার করে সেরা বোলার নির্বাচিত হয়েছে ড্রাগন ওয়ারিয়র্সের সাজিদ। 6 দলের এই টুর্নামেন্ট মাঠে গড়ায় 1 মাস আগে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব দলকেই পুরস্কৃত করা হয়। উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ধরনের খেলার আয়োজন করি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে এবং তরুণ সমাজ বিভিন্ন ক্রাইম জগৎ থেকে দূরে থাকবে। তরুণ সমাজ খেলাধুলায় যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের অলওয়েজ আমাদের যারা কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা যেভাবে এগিয়ে আসতেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদেরও ফিউচার প্ল্যান হলো সবসময় আমাদের যারা ইয়ং স্টার আছে তারা যদি এগিয়ে যেতে পারে, বাংলাদেশ এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সুষ্ঠু বিনোদন আমাদের প্রকাশ পায়, যেহেতু আমরা সারাক্ষণ কর্মব্যস্ততার মধ্যে থাকি। খেলাধুলা মানুষের মন মানসিকতা বিকাশ করে। দুবাই গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন গত 3 বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত একাধিক ক্রীড়া সংগঠন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পেশাদারিত্বের ছাপ রেখে প্রবাসী খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আলহামদুলিল্লাহ রানার আপ হয়েছি এবং সামনে চেষ্টা করবো আরো ভালো কিছু করার। ক্রিকেট বলেন, অন্যান্য খেলা বলেন, এগুলির মধ্য দিয়ে আজকে প্রবাসের মাটিতে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল হচ্ছে। টুর্নামেন্টে নেক্সট 4র্থ রাউন্ডে আমরা আরো বেশি টিম ছাড়ার জন্য অনবরত থাকবো এবং আমরা আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আরব আমিরাতে আইসিসির অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে ক্রিকেটের প্রতি প্রবাসীদের অনুরাগ বাড়িয়ে দিয়েছে। ফলে অসংখ্য ছোট ছোট ক্রিকেট টিম তৈরি হয়েছে আমিরাতের বিভিন্ন প্রদেশে। বিত্তশালী প্রবাসীরা এই ক্রিকেট টিমগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে প্রবাসীদের অপরাধ প্রবণতা অনেকটা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের বিভিন্ন প্রদেশে এই ধরনের খেলাধুলার আয়োজন হরহামেশাই করে থাকে। সঠিক পরিচর্যা পেলে এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে
সুযোগ পেতে পারে। শিবলাল সাদিক, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রার্থী না দেয়া 63 আসনে শরিকদেরই বেশিরভাগ ছাড়ার কথা ভাবছে বিএনপি। আস্থা রাখতে চায় যুগপথ আন্দোলনের দলগুলো। সপ্তাহ খানেকের মধ্যেই চূড়ান্ত হতে পারে সমঝোতার আলোচনা। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির। বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামায়াত, আগে গণভোটের দাবি। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে কাজ করবেন 1 লাখ সদস্য। দুষ্কৃতকারকদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দীর্ঘদিন ধরে বেনাপোলে স্থলবন্দরে পড়ে আছে 12,500 মেট্রিক টন পণ্য। খোলা আকাশের নিচে রাখায় নষ্ট হচ্ছে গুণগত মান। রাসায়নিক থাকায় বন্দরে নিরাপত্তা ঝুঁকি। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবে মেজবাহুল আলিফ। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।